Yes. The stream is live. It was live. আহ, আসসালামু আলাইকুম সবাইকে। আজকের প্রোগ্রামটা আমি বাংলায় শুরু করলাম, কারণ আজকে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমরা কথা বলবো। যদিও আমাদের সাথে দুইজন গেস্ট আছে, একজন বাংলাদেশ থেকে জয়েন করেছে। আম, তো সেই আহ, যিনি বাংলাদেশ থেকে জয়েন করেছে, যেহেতু বাংলাদেশের এডুকেশন সিস্টেম নিয়ে আমরা কথা বলবো, এডুকেশনের সাথে জড়িত আলমগীর হোসেন পিএইচডি করেছে ইংল্যান্ড থেকে আলমগীর। আর আলমগীর আছে বাংলাদেশের যে চিফ অ্যাডভাইজার অফিসের ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্টের সাথে সংযুক্ত, ও ওইখানে ডিরেক্টর স্কিলস কোঅর্ডিনেশন। সো আলমগীর আমাদেরকে অনেক বিষয়েই বলতে পারবে। আর আমাদের সাথে যুক্ত আছে আরেকজন গেস্ট, মিস্টার বাচ্চুরাম দাহাল। হি ইজ ফ্রম নেপাল, কাঠমান্ডু। তো আমাদের সাথে এই দুইজন গেস্ট আছে। আমরা আসলে বাংলা ইংরেজি মিশিয়ে বলবো, কারণ গ্রেটার অডিয়েন্সের জন্য কিছুটা বাংলাতে আমরা যদি কথা বলি, তাহলে অ্যাটলিস্ট, যদিও মিস্টার রাম ওন্ট আন্ডারস্ট্যান্ড, আর সে কমিউনিকেটও করতে পারবে না, বাট রাম অবশ্যই ইংরেজিতে বলবে ইন রিলেশন টু সাউথ এশিয়ান এডুকেশন সিস্টেম, কিভাবে আমরা ডেভেলপ করতে পারি। আর স্পেশালি যেহেতু নেপালের এডুকেশন সিস্টেমটা কেমন, আমরা যদি কম্পেয়ার করতে চাই তাহলে সেটা কেমন হওয়া উচিত। তো এইসব বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। আমার কাছে মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক। আমাদের দেশকে যদি আমরা একটা অবস্থানে দেখতে চাই, তাহলে আমাদের প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষার উন্নয়নের কোনো বিকল্প নেই। অবশ্যই গ্রাজুয়েশন লেভেল এবং মাস্টার্স লেভেলেও অনেক চেঞ্জের দরকার, কিন্তু মেইন চেঞ্জটা আসতে হবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে। তো আমি আর কথা বাড়াচ্ছি না। আমি I just want to thank you, both of you, for your you join with us for this live show today. It's a privilege and honor to have you both. Mr. Alamgir Hussain joined from Dhaka, Bangladesh. He's in the National Skills Development Program Office from Bangladesh, and he acts as a director of a coordinator. And we have along with us Mr. Ram Bachuram Dahal. He has got very wide knowledge about education system and politics as well. He had done a lot of research in South Asian politics and how to improve the education system in the South Asia. So thank you, gentlemen. If I could ask Mr. Mr. Alamgir, তোমাকে দিয়ে শুরু করি। তুমি যেহেতু প্রধান উপদেষ্টার কার্যালয়ের সাথে সংযুক্ত, বাংলাদেশের যে নতুন ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্টের যে অফিস, সেখানে স্কিলস কিভাবে ডেভেলপমেন্ট করবা এবং এই বিষয়গুলো নিয়েই তুমি তোমার কাজ, এবং তুমি ডাইরেক্টর স্কিলস কোঅর্ডিনেটর হিসেবে আছো। তো তুমি যদি শুরু করো, আমি তোমাকে দিয়ে শুরু করতে চাই। দ্য ফার্স্ট টাইম ইউ আর ইন দিস শো। সো আমি যদি তোমাকে বাংলাদেশের, প্রথমে তুমি কিছু তোমার সম্পর্কে কিছু বলবা, তারপরে প্রথম প্রশ্নটা তোমার কাছে আমার থাকবে, সেটা হচ্ছে টিচার্স ট্রেনিং অ্যান্ড মোটিভেশন। সো why do many teachers in Bangladesh struggles with low motivation, and how can we address this? আমাদের টিচাররা খুব লো মোটিভেটেড ফিল করে, স্পেশালি প্রাইমারি লেভেলে, এবং এটাকে অ্যাড্রেস করার জন্য তুমি যেহেতু সরকারের একটা বড় গুরুত্বপূর্ণ পদে আছো স্কিলস ডেভেলপমেন্ট নিয়ে, তোমার কি মনে হয় এটা হাউ উই ক্যান ডেভেলপ দিস? আলমগীর। ধন্যবাদ নাফিজ এবং মিস্টার বাচিরাম দাহাল এবং যারা শুনছেন সবাইকে ধন্যবাদ। তো প্রথমে বলছি যে আমাদের যে অর্গানাইজেশনের কথা তুমি বললা, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ, এটা মানে এডুকেশনের থেকে একটু ভিন্ন, ডিফারেন্ট। এই প্রতিষ্ঠানের কাজ হচ্ছে স্কিলস ডেভেলপ করা ফর দ্য হোল পপুলেশন অফ দিস কান্ট্রি। তো রিলেটেড স্কিলস অ্যান্ড এডুকেশন হাইলি রিলেটেড, বাট এটা হচ্ছে যে মূলত ট্রেনিং এর মাধ্যমে ইমপ্রুভ করার
অর্গানাইজেশন। এই অর্গানাইজেশনটা হচ্ছে দেশের জনগণের স্কিলস বাড়ানোর জন্য যে ট্রেনিং গুলো আছে সেই ট্রেনিং গুলোকে ফ্যাসিলিটেট করা এবং তাদের ডেভেলপ করা। আর এমনি আমি নিজেও টিচিং এ আছি, সেই হিসেবে দেশের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে আমার কিছুটা ধারণা আছে। তো তুমি যেটা বললা যে বাংলাদেশের শিক্ষকদের মধ্যে যে মোটিভেশনের ঘাটতি আছে সেই ইস্যুটা তুমি রেজ করেছো। এটা ঠিক যে অবশ্যই আমাদের টিচারদের মোটিভেশনের কিছুটা ঘাটতি আছে, তবে সবাই না। Most of the teachers, many of the teachers lack of motivation, but not all. So এই মোটিভেশনের ঘাটতি আমরা যদি পিন পয়েন্ট করার চেষ্টা করি যে কি কি কারণে মোটিভেশন গুলো ঘাটতি হয়, তাহলে কয়েকটা জিনিসকে রেফার করা যাবে। প্রথমত হচ্ছে যে আমাদের এখানে টিচারদের স্যালারি গ্রেডটা কিছুটা লো, স্যালারি এক্সপেক্টেড লেভেলের না। সো স্যালারি যখন কম হয় তখন তারা ইউজুয়ালি মোটিভেটেড হয় না। দ্বিতীয়ত এখন যেটা ঘটছে যে সোশ্যাল রেসপেক্টের জায়গায় টিচারদের কিছুটা ইয়ে আছে, মানে ল্যাক অফ সোশ্যাল রেসপেক্ট আছে টিচারদের। এটা কি তুমি বলতে চাচ্ছ, সরি টু ইন্টারাপ্ট, এই যে স্পেশালি আমাদের যে প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলের যে টিচাররা তাদেরকে ওইভাবে সোশ্যাল যে একটা রেসপেক্ট ইন দ্য সোসাইটি যে জায়গাটা ভেরি ইম্পর্টেন্ট, সেটা ঘাটতি আছে। হ্যাঁ, এটা আমাদের সোসাইটির এই যে এখন একটা চলমান অবস্থা, এতে ধীরে ধীরে এটা হয়ে গেছে। ধরো যে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের দেশে প্রাইমারি স্কুলের টিচাররা বিভিন্ন সরকারি কর্মকাণ্ডে ধরো একটা জরিপ হবে বা ইয়ে হবে, এদেরকে ইনভলভ করা হয়। কিন্তু আগে যেটা ছিল এক সময় যে গ্রামের একজন প্রাইমারি স্কুলের টিচার একজন সম্মানিত ব্যক্তি ছিল, এখন অনেকটা কমে গেছে, ওই লেভেলটা নাই। কিন্তু টিচিং প্রফেশনটা এরকম যে এখানে সবচেয়ে বেশি দরকার ডিগনিটি। মানুষ এই প্রফেশনে আসে মূলত ডিগনিটির জন্য, নট ফর মানি। ডিগনিটিটা যখন থাকে না তখন তাদের মোটিভেশনটাও থাকে না। তারপরে এখানে যে কেউ একটা নতুন কিছু করবে, কোনো ইনোভেটিভ আইডিয়া ইন্ট্রোডিউস করবে, ক্লাসরুমে বলো বা অন্য জায়গায় বলো, সেই এনভায়রনমেন্টটাও নাই, এনভায়রনমেন্টটাও নষ্ট হয়ে গেছে। মানে সোসাইটি তো প্রপার অ্যাটেনশন দেয় না এডুকেশন সিস্টেমের দিকে। সো টিচিং লার্নিং এনভায়রনমেন্ট ইজ ভেরি পুয়ার। আর তুমি এখানে কেউ একটা ইনোভেটিভ কোনো আইডিয়া নিয়ে কাজ করবে, তারা মানে দে অলওয়েজ ফিল সামথিং লাইক তারা একটা ঊর্ধ্বতন কারো দ্বারা মাল ট্রিটমেন্ট হওয়ার বা ইভেন স্কল্ডেড হওয়ার একটা সম্ভাবনা সবসময় থাকে। এই জন্য তারা প্রতিটা দিন গতানুগতিক ভাবে কাটিয়ে দেয়। এখানে নতুন কোনো আইডিয়া ইন্ট্রোডিউস করার মতো তারা সেই মোটিভেশনটা তাদের মধ্যে নাই। তো এই সমস্ত কারণে বা কেউ একটা হায়ার ডিগ্রি নিবে, সেই হায়ার ডিগ্রির জন্য যে তার একটা প্রমোশন হবে, এটাও কিন্তু আমাদের এখানে নাই। সো এই জন্য বা একটা আরো বড় ট্রেনিং নিবে, এটা নিয়ে সে কি পাবে, তার কোনো কিন্তু রিওয়ার্ড সিস্টেম এখানে নাই। এই কারণে তারা একটা সেরকম একটা মোটিভেশন পাচ্ছে না। তো এগুলো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, সরি ইন্টারাপ্ট করার জন্য, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। ধরো প্রাইমারি স্কুলের যারা টিচার, ধরো স্পেশালি রুরাল এরিয়াতে, গ্রামের এরিয়াতে, তো তাদেরকে যদি তুমি যেহেতু সরকারের একটা এই স্কিলস ডেভেলপমেন্টের একজন ডাইরেক্টর হিসেবে আছে, স্কিলস কোঅর্ডিনেটর, তো তোমার কি মনে হয় এই যে রুরাল এরিয়াতে যে টিচারদের যে আরো কিন্তু স্কিলস ডেভেলপমেন্ট একদমই হয় না, ধরো ঢাকা শহরে অথবা সিলেট, খুলনা অথবা চিটাগাংয়ে যেরকম হয়, একটা গ্রামে কিন্তু সেটা হয় না, সেটা আরো কিভাবে সম্ভব? এখন এটা মনে করো যে এমনিতে তো সব জায়গায় রুরাল আরবান ডিসপ্যারিটিটা থাকে। হ্যাঁ, সিটিগুলোতে বিভিন্ন সুযোগ সুবিধা থাকে, সেজন্য সিটিগুলোতেই দেখা যায় যে সরকারি প্রতিষ্ঠান বলো, ব্যবসা বাণিজ্য সব সিটিতে থাকে। রুরাল এরিয়াগুলো এমনিতেই একটু বিজনেস বলো, ইকোনমিক্যালি বলো, সব দিক দিয়ে তারা পিছিয়ে থাকে। সেজন্য তাদের ডেভেলপমেন্ট অপরচুনিটিস গুলো কিন্তু তাদের জন্য কম। এখন এইটা যদি তুমি অ্যাড্রেস করতে যাও, এটা তো তোমার একটা ন্যাশনাল লেভেলের একটা কনসেনসাস বা একটা ঐক্যমত্য প্রয়োজন যে আমরা রুরাল এরিয়ার ডেভেলপমেন্টের জন্য কিছু করব। সেক্ষেত্রে সর্বাগ্রে যেটা করতে হবে, তোমার যে একটা প্রশাসনিক ডিসেন্ট্রালাইজেশনের দরকার হবে। বিভিন্ন জেলাতে যদি সরকারি অফিসগুলো যায়, তাহলে দেখা যাবে ওই জেলার অন্যান্য গ্রামের মধ্যে সেই অ্যাক্টিভিটিস গুলো ছড়িয়ে যাবে। সো তুমি ওভারঅল গ্রাম এবং শহরের মধ্যে যে ডিসপ্যারিটিটা বা বৈষম্যটা আছে, এটা যদি তুমি কমাতে পারো, তাহলে ওই এলাকার
শিক্ষক সহ অন্য সবাই কিছুটা প্রায়োরিটি পাবে। আর এটা আসলে একটা পলিসি ইস্যু। গভর্নমেন্ট যখন ডিসাইড করবে যে না আমরা রুরাল এরিয়া যে সমস্ত টিচার আছে তাদেরকে তারা বৈষম্য শিকার হচ্ছে তাদেরকে এগিয়ে নিয়ে আসবো, এইটা যখন পলিসি লেভেলে চলে আসবে তখন স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। ট্রেনিং এর বেলায় তাদেরকে হয়তো একটা প্রায়োরিটি দিয়ে তাদেরকে ওয়েল ট্রেন করতে হবে। সো আমি বলছি যে গভর্নমেন্ট যদি এটা ডিসাইড করে বা একটা পলিটিক্যাল উইল যদি আসে যে আমরা গ্রামে অবস্থিত শিক্ষকদেরকে আরো বেশি ট্রেনিং করব, তাহলে এটা পসিবল হবে। হ্যাঁ, তখন বিভিন্ন ট্রেনিং এর তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। অনেকটা ক্লিয়ার আলমগীর, থ্যাংক ইউ সো মাচ। I will come back to you again. And now I would like to ask Mr. Ram, you were part of an education system in Nepal as well. So if I could start from you with the specific question, you know, in South Asian country, in the schools, there is a very bad practice of memorizing. You know, the teachers always tell their pupils to memorize. You know, like if we do the translations, I do remember, and in South Asia, this is a main problem. I don't know about if you compare with Indian education system and Nepalese, that would be great. But what do you feel about, you know, that how these pupils can come out from rote memorizing to develop their skills instead of memorizing everything, you know, that, and how we can ensure that you know, that the teacher can give that kind of education to their pupils in the schools, that students should not need to memorize everything A to Z. Yeah, thanks Navis for sharing my ideas regarding my experience in the education field and what practice we have got in our countries and in our region. Is that it is a concept of spoon feeding. Just people have to memorize and they have to just learn by the different things rather than they go to the practical field, how it is getting there, it is the things. So we are having the very lack on these areas. And what I'm thinking that our continent is totally different than the other western side. We have to have our own education system to build the people's bringing forward. I don't think most of the government in our continent, they are working for that. They are all copied from the Western world at the moment. But instead of doing that, what we have got in our things, what we have got in our region, we have to develop that one by taking the foreign expertise, that what we can do in the field of agriculture, in the field of industrializing everything. So from the beginning of the primary education, all the students should be focused on that. But what we are doing, we are making some sort of textbook and we are following that one. And what about what we know is all the from the very beginning. In my example as well, what I study is there is a textbook and I have to do thorough it and go to the exam, sit to the exam in the yearly one basis, then get it on. I do still remember that one, you know, that one essay you just memorize 4 or 5 essays and just write down everything what you memorized, everything on that's it. And we don't know what the real things is actually. We know it by the theoretical in our place, but what they never explain by the theoretical way. They only give the theoretical concept, no practical things. That means people know the theory, but there is no practicality, and only your valuation is done within the 3 hours exam at the last. And on 3 hours, anyone can do whatever they see in the book. Those who see most of the time, they will get the better, and those who know everything but they don't know the things which is asked, then he is getting back. That means there is a lot of there is a backlash problem on that. So instead of doing that, by seeing my
kids education in the here, what they do is they don't teach like the textbook like that. They give the lot of books and lot of things, different weeks, different things. So they are showing that they are just making the story, making the things, and they are showing the different things by video, by showing the tips. Oh, here everything they do by different means. They have got a lot of facilities. We don't have the facilities, but what we If I interrupt you, so do you think yeah. that the current textbooks and rich teaching methods is Mm. widely introduced in Bangladesh, India, or Nepal? Yeah. Do you think it's enough to prepare students for Mm, real world no, real world challenge that they will face the no, challenge in? it is. Uh, It is. I think it is more productive and more good than the before, but it is not sufficient because still we are having the same sort of things. We are having the textbook. We are following the one thing. Now everything, everywhere you can go to the internet and you can search and you can at least government can facilitate in the school. There is an internet facility, and uh, from the internet they can show the students what is the things. If they can't do anything, they can show it. This is the things. So it is the things. Now it is possible because there is a Starlink like the communication system is coming throughout the very rural areas. Also, we can capture all the internet very easily. So I think we have to change. We have to revise all the education system as per our necessity. I don't know how the Chinese education system is working mhm. because that is a totally different one because they are doing the very fast If development at the moment. if you could So precisely if you could yeah, precisely compare with the yeah. education system in Nepal, like you saw in Nepal, and education system in India, if you could just 1 or 2 minutes, then I will come back to Mr. Alongir, then I'll come back to you again. Okay. So I think do you have? we have got a pretty much similar education system in India and Nepal, but we are a little bit behind now because India is a little bit forward now because they have got a lot of resources as well, and they are changing a little bit more. Even then, I don't think they are doing very far vast development over there because all the students when they finish the plus 2 or graduation, they are running here to study in the Western world. That means the education system is not properly working there. If all the system is very properly working, the students are not coming this type of situation. The world is not very good at the moment for going abroad study. If the study things everything is better and people can make the what life needs and what they want to do there, they don't rush to go anywhere. So still the education system is similar everywhere. What about in Bangladesh? I'm not very known, but I know a lot of Bangladeshi students are coming here. Indian students are coming here. Nepalese students are coming here. And in my country, in Nepal, recently there are 2,400 colleges are closed down because of the higher education. Nobody wants to study there. They want to go outside. That means the education system we have to reform. People don't have trust to study there. So that is the Yeah, condition yeah, in Nepal at the moment. yeah. Thank And you for your a help. similar problem in the South Asian continent at the moment. So very Yes, few yes. institutions are doing very great, but I'll still, come back to you. I'll come back to you regarding, just before I go to Mr. Alomgir. I just want to add you one thing, one question. You can answer me later on because you raised yeah, the Chinese education system. They had done yeah, tremendous work in their yeah, education, yeah, especially our continent, especially China, Japan, even yeah. Vietnam. Even Vietnam had Yeah. done tremendous success. So if you could touch on that issue later on, so then Okay. I'll come back to you. Thank you, Mr. Ram. Now I would like to ask Mr. Alomgir about the many schools lacks basic facilities, and how can that, because you work as a government um, uh, uh, organization, you work in a government organization. So how can the government and private sector collaborate to
eliminate this problem. Like তুমি ভালো করে জানো যে স্কুলের বেসিক ফ্যাসিলিটি গুলো গ্রাম অঞ্চলে নাই বললেই চলে। So you can answer in Bengali or English, whatever you want, because we started in Bengali. For our greater audience, I wanted you to answer in Bengali, honestly, but you have got absolute freedom in Okay. different way, either English or Bengali. So, Bengali is my mother tongue, so I always prefer speaking in Bengali. Okay. So, Now, No problem. for my audience, if you answer in Bengali, that would be great. So, No problem. I'm sorry, কোশ্চেনটা ছিল কি? কোশ্চেনটি ছিল যে তোমার এই যে আমাদের স্কুলগুলোতে, ধরো স্কুলের কথাই চলতে গিয়ে ইউনিভার্সিটি আর যাচ্ছি না, স্কুলগুলোতে যে আমাদের বেসিক ফ্যাসিলিটিসও নাই। ধরো যদি তুমি গ্রাম অঞ্চলের প্রাইমারি স্কুলগুলোতে যাও, সরকারি প্রাইমারি স্কুলগুলো, সেখানে যে বেসিক যে প্রয়োজন স্কুলের যে স্টুডেন্টদের জন্য, ধরো 50 জনের একটা ছোট ক্লাসরুম হওয়া উচিত, সেখানে 100 জন বসে ক্লাস করতেছে। তো এইগুলো টু এলিমিনেট দিস, মানে গভর্নমেন্ট, তুমি যেহেতু গভর্নমেন্ট সার্ভিসে আসো, তুমি ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্টে কাজ করছো, কিভাবে স্কিলস ডেভেলপ করা যায় বাংলাদেশ সরকারের। সো তুমি কি মনে করো এখানে গভর্নমেন্ট এবং প্রাইভেট সেক্টর কিভাবে কোলাবোরেট করতে পারে, এবং সেটা কি সম্ভব? আচ্ছা, হ্যাঁ, তোমার কথা শুনে আসলে আমি তো পিকচারটা আমি মনে ইমাজিন করছিলাম। তুমি যেটা বললা আমাদের প্রাইমারি স্কুলগুলোর কন্ডিশনটা তুমি বলেই ফেলছো, আর কি বলবো আমি। কিন্তু যেহেতু আমার মনের মধ্যে পিকচারটা ভাসছে যেটা, এবং তুমি নিশ্চয়ই কম্পেয়ার করছো ইউকের সাথে। ইউকের একটা স্কুলের আমি ইউকের সাথে কম্পেয়ার করা ঠিক হবে না, আমি জাস্ট বেসিক যে নেসেসিটি বেসিকের সাথে কম্পেয়ার করলেও হ্যাঁ বেসিক, হ্যাঁ, সেটা কি আমাদের স্কুলগুলা মানে বিল্ডিংটা খুবই পুয়ার একটা বিল্ডিং, তাই না? খুবই প্রিমিটিভ ইন নেচার, তাই না? আমাদের স্কুলগুলা, ক্লাসরুমগুলো খুবই ট্র্যাডিশনাল। কিন্তু আমাদের এখন যারা স্টুডেন্টস, তারা হচ্ছে নিউ জেনারেশন স্টুডেন্টস। তাদেরকে কিন্তু তুমি ওই আগের যে মেথডে একজন টিচার লেকচার দিচ্ছে আর আমরা যেভাবে ছোটবেলায় বসে বসে লেকচার শুনতাম, এখন কিন্তু তাদেরকে ওইভাবে ক্লাসরুমে ধরে রাখা যাবে না। তাদের জন্য সামথিং ফানি এবং সামথিং ইন্টারেস্টিং ওয়েতে টিচিংটা দিতে হবে। সো ইনফ্রাস্ট্রাকচারটা খুব গুরুত্বপূর্ণ। স্কুলটা কেমন হওয়া উচিত? একটা বিল্ডিং থাকবে, সেখানে ক্লাসরুম থাকবে, ক্লাসরুমের ভেতরে তো থাকবেই, বাইরে খেলার মাঠ বা একটা ওপেন স্পেস থাকবে, যেখানে বাচ্চারা শিখবে বাই প্লেইং, হ্যাঁ, এবং মানে খেলাধুলা করতে করতে শিখবে, খেলাধুলার মাধ্যমে শিখবে। প্রাইমারি স্কুলের জন্য তো এটা অবধারিত, এটা একদম সেকেন্ডারি স্কুল পর্যন্ত এটা ট্রু। এটা মানে এটা মাস্ট, ঠিক কি না? এটা মাস্ট, একদম মাস্ট, এটা করতে হবে। এখন আমাদের কিন্তু বড় বড় এডুকেশন প্রজেক্টও আছে, আর আমাদের মনে করো যে পদ্মা ব্রিজ বানানোর মতো মেগা প্রজেক্ট আছে। কিন্তু এই সমস্ত স্কুল, প্রাইমারি স্কুল, ধরো 50,000 স্কুলের কথা আমরা চিন্তা করলাম, যে আমাদের 64,000 গ্রাম, প্রতি গ্রামে একটা করে, ধরলাম কিছুটা হয়তো কিছু বেটার আছে, 50,000 স্কুল, একটা করে ভালো বিল্ডিং এবং সেখানে একটা সুন্দর ক্লাসরুম তৈরি করা, এটা কিন্তু আমাদের দেশের জন্য সম্ভব, আমাদের দেশের গভর্নমেন্টের পক্ষে সম্ভব। কারণ 1 লক্ষ কোটি টাকা একটা প্রজেক্ট নেওয়া আমাদের গভর্নমেন্টের জন্য সম্ভব। টাকা বিভিন্ন জায়গায় তো খরচ হচ্ছে। এখন এই এডুকেশনে এরকম একটা বড় ইনভেস্টমেন্ট করার মতো এই পদক্ষেপটা দেখা যাচ্ছে না, কিন্তু নেওয়া সম্ভব। এটা আমার ইকোনমিক কন্ডিশন থেকে আমার কাছে মনে হয় যে এটা গভর্নমেন্ট নিলে গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করতে পারবে, কিন্তু এই ধরনের প্রজেক্টের ব্যাপারটা গভর্নমেন্ট চিন্তা করছে না। এডুকেশনে এত বড় প্রজেক্ট নিয়ে গভর্নমেন্ট আসে নাই। আমাদের জিডিপির মোট কত অংশ দ্বারা এডুকেশনে যায়? I will ask Mr. Ram about this question. বাস্তবে we use in our education system is very important. But it's important. Barely it normally is ignored. মানে আমরা যদি কম্পিট করতে চাই, 5% থেকে 6% বাজেটের 5% থেকে 6% এডুকেশনে যায়। মানে এটার মধ্যে একটা ফাঁকি আছে। আর তবে এবার আমরা দেখলাম যে বিএনপি তার প্রতিশ্রুতিতে বলেছে যে তারা 10 থেকে 15% ইয়েতে যাবে, এডুকেশনে যাবে। তো এরকম এগুলো ভালো প্রতিশ্রুতি, এগুলো হলে ভালো। তো আমি যেটা বলছিলাম যে
এরকম বিগ প্রজেক্ট নিয়ে আসলে কিন্তু স্কুলগুলো ডেভেলপমেন্ট করা সম্ভব এবং ক্লাসরুমগুলোতে মডার্ন ফ্যাসিলিটিস দেওয়া সম্ভব। তাহলে এডুকেশনটার গুণগত মান চেঞ্জ হবে। আর এর সাথে তুমি প্রাইভেট সেক্টরের কোলাবোরেশনের কথা বলছো। আমাদের দেশে কিন্তু টিচিং এ প্রাইভেট সেক্টর যে ইনভেস্টমেন্ট করে এটা বেশিরভাগটাই হলো হায়ার এডুকেশনে করে, আর একটু প্রাইমারি বা সেকেন্ডারি লেভেলে সিটিতেই করে, গ্রামে কিন্তু তেমন একটা দেখা যায় না, কারণ ওখান থেকে রিটার্নটা আসবে বলে তারা মনে করে না। তুমি দেখবে ইংলিশ মিডিয়াম স্কুল আছে বড় বড় শহরগুলায়, ঢাকাতে আছে, অন্যান্য জায়গায় আছে, হ্যাঁ, তারা প্রাইমারি থেকে শুরু করে সেকেন্ডারি বা হায়ার পর্যন্ত ইনভেস্টমেন্ট করছে। বাংলাতেও আছে, কিন্ডার গার্ডেন দেখা যায় শুধু সিটি লেভেলে। তুমি রুরাল এরিয়ায় প্রাইভেট সেক্টরে তেমন একটা ইনভেস্টমেন্ট দেখা যায় না। তো এইটা হচ্ছে প্রাইভেট সেক্টরের এই ইয়েটা, প্রাইভেট সেক্টর তো মূলত রিটার্নটা আগে দেখে, হ্যাঁ। সো গভর্নমেন্টের উপরে বেশি ইয়া করতে হবে, এখানে রিলাই করতে হবে, গভর্নমেন্টকে ইনভেস্টমেন্ট করতে হবে এডুকেশনে, কারণ রিটার্নটা তো আসবে লং রানে। তুমি আজকে এডুকেশন ইনভেস্ট করলে তুমি তো পরের বছর রিটার্নটা পাবা না, এটা পাবা 10 বছর 20 বছর না। তো হ্যাঁ, এটা গভর্নমেন্ট কি করতে হবে, এবং গভর্নমেন্ট চাইলে এটা আমাদের সবচেয়ে বড় অ্যাসেট নাকি? আমরা যদি 21st সেঞ্চুরিতে আমাদের দেশকে অথবা আমাদের নেশনকে ওইভাবে নিয়ে যেতে চাই, তো এই বেসিক এডুকেশন, প্রাইমারি লেভেলের এডুকেশন যদি ঠিক না থাকে, তাহলে ওই ইউনিভার্সিটিতে তুমি যত বড় ডিগ্রি নাও, ওইটার কোনো আসলে আলটিমেটলি ফাউন্ডেশন থাকে না। এটা আমাদের দেশের তো সমস্যাটা হয়ে গেছে এখানেই, আমাদের প্রাইমারি এডুকেশনের উপরে কিন্তু গুরুত্বটা কম দেওয়া হচ্ছে, ফলে ফাউন্ডেশনটা কিন্তু শক্তিশালী হচ্ছে না। এখন তুমি প্রাইমারি স্কুলে ধরো কিছু রিচ সোসাইটি, রিচ পার্ট অফ দ্য সোসাইটি, এর কথা বাদ দিলে বাকি যারা প্রাইমারি এডুকেশন পাচ্ছে, তারা এডুকেশনটা পাচ্ছে কাদের কাছ থেকে? প্রাইমারি স্কুলের টিচারদের কাছ থেকে। এখন সেই টিচাররা তো সমাজে ইয়ে না, ওইভাবে রেসপেক্টেড না। টিচার যখন তার স্টুডেন্টরা যখন টিচারকে ওই লেভেলে দেখে, তখন তার স্বপ্নটাও কিন্তু খুব একটা বেশি বড় হয় না। তো এইখানে ধরো আমি একটা উদাহরণ দেই, তুমি পদ্মা ব্রিজে ধরো যে 50,000, আমি এক্সাক্ট ফিগারটা বলতে পারছি না, আনুমানিক ধরো 50,000 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে পদ্মা ব্রিজ করতে। এই 50,000 কোটি টাকা যদি প্রাইমারি এডুকেশন ইনভেস্ট করা হয়, তাহলে 10 বছর পরে তো এরা এরকম 100টা পদ্মা ব্রিজ বানাই দিবে। ওই জেনারেশন, যে জেনারেশনের উপর 50,000 কোটি টাকা তুমি ইনভেস্ট করলা, 10 বছর 20 বছর পরে তো তারা এরকম কয়েকশো ব্রিজ বানায় দেওয়ার মতো ক্যাপাসিটি অর্জন করে ফেলবে। তো আমার ইয়েটা হচ্ছে ওখানে যে এই বড় ইনভেস্টমেন্ট নিয়ে আসতে হবে এডুকেশনে, তাহলেই সবকিছু করা সম্ভব, হ্যাঁ, সবকিছু ডেভেলপমেন্ট হবে। Thank you. Thank you, Alamgir. I will come back to you again. Mr. Ram, I would like to ask you, I start from the last question. As you raised that how a South Asian or just Central Asian country like China, they are neighbor, they are just our closest neighbor as well, China. So I'm not talking about Japan. They were developed in long ago, so I don't want to talk about Japan. Japan is an Asian country as well. But if you have got any idea that how China and their education system, they are far developed than Bangladesh, India, Nepal, Sri Lanka, even if you compare with all the countries, how did they do that? Do you have I think they determine their necessity and their demand in the market first time, and they are determined what is the main focus in. I think in the primary education, I didn't see that one, but by knowing the different research, I found that by the primary education level, they know lot of things, practical things to do in their life. For example, they do whatever they do in the future, they are just put in the system, not just in the system. They are showing what is going to do what, and by the swimming, the whatever things, the industrialization process, what is there, how one can fit, what is the main their interest in the future. They will determine from the very beginning, and people put the system on that from the very beginning, and they develop the skills and curriculum according to that. It is, I have seen the one documentary recently, and within the primary level, they are getting lot of things, what they are, their knowledge by the practical way. This is the thing. Knowledge based. Too many knowledge.
practically it is shown. And I forget a lot. I have all the things, but it is very interesting things they are doing. And people's, they are making the interest on the people's, not making the people's to you have to do like this, like that. Not, people are oriented towards going for that. They are just going for that type of knowledge and everything. In our continent, what we do is we make the things. In my case, when I study in the Nepal, we have got the geography, and then the industrial education, like that, books. Nobody industry. If geography is so much interesting subject, the teachers is the worst. They don't know what is that. Honestly, Just they tell, I do they respect all just the teachers, but it's still, yeah, I yeah, I don't understand the way yeah, yeah, they used to teach us. yeah, But yeah, also they, respect to the teachers. But yeah, yeah, carry on. yeah. Just they tell what is the things, but they don't tell the different, what is the effect of this and what are the things. They don't tell like that. Just go through the book, and they just read the book, and then okay, do it in your home, and then come with the homework. Then I will check it. That's it. But nowadays the different things, the things are shown in the geography, and now I am getting too much excited for seeing the geographical things. When I have to read that time, I have to pass. That's my focus now. For the knowledge I am taking, so I am getting the very much interesting that subject. Oh, Yeah, that time, yeah, why not I study like this? Because I don't have the idea how to do that one. The very, teachers, and there is yeah, no training for the teachers, and only the teachers know how they know they put on us. That's the thing. So very, there is very, nothing. very Yeah. interesting. Can you just add one more thing? Mm, In Bangladesh or in Nepal or in India, there are a lot of mm, girls drop out even after the primary schools. So, mm. and do you have any idea? This question I will ask you, Mr. Alamgir, you too as well after Ram finish. That how we can prevent this, because it's a tremendous saddening part of our society I think, in the subcontinent, in the South Asia. The girls yeah, drop I out. think, I think nowadays in Nepal it is very much improved, because Improved, government but is not giving. 100%, Ram, not Yeah, 100%. it is increased in Nepal. Before it was 50% dropout. I When I studied that time, more than 50% dropout girls education. Mhm. Now is getting better, because for the girls up to the bachelor level they made the free education, and they are on the top of that they are giving some grant as well if needed. But So apart now, from grant or things, mm, don't you think that there is a social problem for that? yeah, That yeah, yeah, we a have lot got of girls social after problem. even primary, before finishing their primary education, Yeah. um, uh, if you have got the data, honestly, this is scary. That a lot of girls dropped out just before finishing their primary Primary education. education. Yeah, yeah, yeah. I know that. Still, that is available in the rural area. Still, that is the alarming problem. Yeah, I think it is same in the Bangladesh also in the yeah, yeah, yeah. India. And for that, the government is doing something, but not enough. Still, the girls are out of the education because of the poverty. Poverty is the main reason, because people don't have to eat, then they are looking for that. That is the reason. I think in the rural areas poverty is the main reason. I think social cultural things is there, but I think that is the other things nowadays. The poverty is the main thing, I think, at the moment. Okay, poverty. Alamgir, Mm. would you like to add something about No, that girls dropout? yeah, yeah. Yeah, The yeah, thing is, I think the girls drop out. The situation is improving day by day in Bangladesh. So Okay. the young women, they are progressing, and nobody can stop their progress. They have already understand that they can do many things. They're capable. So Yeah. the dropout is being stopped, and it's not 100% stopped. But I think gradually the situation will improve. But if we try to pinpoint the causes of girls dropout, I may refer to culture, traditional. There are some traditional cultures,
religion, and also poverty, as Mr. Bachu mentioned. So, and government, as well as many NGOs, international NGOs, private sectors, they are trying to help young girls. They are trying to provide skills training and motivation. So I'm hopeful. The situation will improve and the women will more engage in economic development of this country. The situation Okay. is gradually improving and it will improve more in near future. That's the thing, yeah. Okay. So I will ask Mr. Ram, before I come back to you. I will ask another important questions to Mr. Alamgir about government and policy interventions. That what successful education model from other countries can Bangladesh learn from? এটা যদি তুমি বাংলাতে বলো দ্যাট উড বি গ্রেট, কারণ ফর দ্য গ্রেটার অডিয়েন্স আমাদের সবাই বেঙ্গলি। আর তোমার কি মনে হয় যে কারেন্ট গভর্নমেন্ট এডুকেশন যে প্রজেক্টগুলো আছে, যা ওদের ফ্রি টেক্সট বুক, ডিজিটালাইজ সিস্টেম, এর সাথে কি আরো কিছু অ্যাড করা যায়? এবং করাপশন একটা ব্যাপক ব্যাপার আমাদের এডুকেশন সিস্টেমে, যেটা ওয়েল নন, অনেস্টলি এটা বলতেই হয়। তো সেগুলোকে কিভাবে মানে ওভারকাম করা যায় এবং সেক্ষেত্রে গভর্নমেন্টের পলিসি কি হতে পারে? তুমি মনে হয় তিনটা ইস্যু রেজ করেছে এখানে। প্রথমটা ছিল যে প্রথমটা কি জানা ছিল, ভুলে গেলাম মনে হচ্ছে। প্রথম হচ্ছে মানে তোমার বাংলাদেশ কি অন্য কান্ট্রি থেকে কিভাবে অন্যান্য মডেল আসলে এখানে আমার পার্সোনাল মতামত হচ্ছে যে অন্যান্য দেশের মডেলগুলো থেকে তুমি মানে ওখান থেকে তার ইনসাইট গুলো নিতে পারো, তুমি এক্সপেরিমেন্ট গুলো দেখতে পারো, বাট ইউ মাস্ট মেক ইউর ওন মডেল। হ্যাঁ, তোমার নিজস্ব মডেল লাগবে, হ্যাঁ, যেটা কম্পারেবল টু ইউর ট্র্যাডিশন, ইউর কালচার। আর আসলে এডুকেশন নিয়ে আমাদের দেশে অনেক বেশি এক্সপেরিমেন্ট হয়ে গেছে। এক্সপেরিমেন্টও এত কিছু নাই, মডেল খুব একটা বেশি আমার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় না। তুমি প্রাইমারি সেকেন্ডারি এডুকেশন, তুমি কি আমাকে একটু বলবা, যেহেতু তুমি, আমি যদি আরেকটু অ্যাড করি, আমি জানি যে আই এম এডিং মোর কোশ্চেন টু ইউ, বাট অ্যাজ এ টিচার, অ্যাজ এ গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার, অ্যাজ এ প্রফেসর, তোমার কি মনে হয় না যে এই যে আমি অনেক বাচ্চাদের এই যে ধরো এসএসসি লেভেলে সবাই জিপিএ 5, সবাই গোল্ডেন এ প্লাস, আগে আমরা যখন পরীক্ষা দিছি তো এই অবস্থা ছিল না। ফার্স্ট ডিভিশন পাইলে আমরা মানে বিশাল ব্যাপার, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন। আর এখানে তুমি যে প্রশ্নটা রেজ করছো, এটা না আমি দুদিন ধরে এটা ভাবছিলাম এবং দুই বন্ধু বান্ধবের সাথে এগুলো নিয়ে আলোচনা করছিলাম। আমাদের ছোটবেলায় আমরা দেখতাম যে রেজাল্ট আউট হয়ে গেলে প্রথম 20 জন যারা স্ট্যান্ড করছে বলা হতো, সেই 20 জনের বাসায় পত্রিকা ওনারা চলে যেত, মিষ্টি খাওয়া, হ্যান ত্যান। এক্স্যাক্টলি। আর এখন হয় জিপিএ 5 পাওয়া, পত্রিকায় একটা মানে ইয়ে চলে আসে। না বাট হাউ মেনি জিপিএ 5? ইটস কাউন্টলেস। হাউ মেনি জিপিএ 5? ইটস কাউন্টলেস। এটা হতে পারে। এখন ধরো ইউকে তে যখন পরীক্ষাগুলো হয় কেউ টের পায়, এই যে জিসিএসসি পরীক্ষা হয়, জাতীয় পর্যায়ে এর নিয়ে কোনো আলোচনা আছে? কে ভালো পেলো, কে কম পেলো, কোনো কিছু নাই, সবাই এখানে ইকুয়ালি ট্রিটেড হচ্ছে। আর আমাদের দেশে কিন্তু যেটা হয়, যারা রেজাল্টটা ভালো করে নেয় তাদের মনটা কেমন হয়, কেন ইমাজিন, তাই না? এই যে সবাই এত জিপিএ 5 পাওয়াটা আনন্দ উল্লাস করছে, আরেকজন তো পারে নাই, বিভিন্ন কারণে পারে নাই। এই যে তুমি যে ইম্পর্টেন্ট পয়েন্ট নিলে, তাদের যে মানসিক অবস্থা হয়, হয়তো ওইখান থেকে সে ড্রপ আউট, তার ওই মানসিক কষ্টে সেই ড্রপ আউট হয়ে গেল, মোটিভেশন শেষ, তার মোটিভেশনটা শেষ হয়ে যেতে পারে। আচ্ছা, তো এইটাই তো। এখন আমাদের নিজস্ব মডেল আমাদেরকে তৈরি করতে হবে। আমাদের স্কুল কলেজের মধ্যে বা প্রাইমারি স্কুল, সেকেন্ডারি স্কুল, এই সমস্ত জায়গায় মানে একটা এরকম একটা পরিবেশ করতে হবে যেন ছেলেমেয়েরা ওখানে এসে আনন্দের সাথে লেখাপড়া করতে পারবে। এইটা যখন এনশিওর হবে এবং ট্রেন টিচার থাকবে, তখন মডেল ডাজ নট ফ্যাক্টর। হ্যাঁ, তুমি যে কোনো মডেল নিয়েই কাজ করো না, কোনো সমস্যা নেই, শুধুমাত্র তার লার্নিংটা এনশিওর করতে হবে। আর সেকেন্ড বিষয়টা ছিল হচ্ছে তুমি করাপশনের কথা বলছো, তাই না? হ্যাঁ। মাঝখানে আরেকটা কি বলছো যেন? করাপশন। মাঝখানে যেটা বলছিলাম যে আমাদের তো ধরো বিভিন্ন গভর্নমেন্টের প্রজেক্ট আছে না, ফ্রি টেক্সট বুক, ডিজিটাল এর মাধ্যমে, এই জিনিসগুলোর সাথে আরো কিছু কি অ্যাড করা যায় কিনা?
অবশ্যই প্রজেক্ট তো আরো বিভিন্ন প্রজেক্ট আছে, অনেক প্রজেক্ট তো কাজ করে, আমরা তো সবকিছুর কথা ওইভাবে জানি না। কত প্রজেক্ট যে আছে সরকারের এবং বিভিন্ন এনজিও বা বিভিন্ন ইয়েতে অসংখ্য প্রজেক্ট এই দেশে রান করতেছে এবং বিভিন্ন ভাবে সাধারণ মানুষরা বেনিফিটেড হচ্ছে। তো প্রজেক্ট গুলোর মাধ্যমেই তো এগুলা দেশ অগ্রসর হচ্ছে। হ্যাঁ, হয়তো তুমি এগুলার তুমি এফেক্টিভনেস তুমি যদি 100% হচ্ছে সংক্ষেপে করাপশন নিয়ে একটু বলো, এডুকেশনে যে করাপশন, এটা এটা আমরা কিভাবে দূর করতে পারি? করাপশনটা তো এডুকেশনে যখন দিস হয়, ইজ দ্য ভাইটাল। এডুকেশনে না। হ্যাঁ, এটা তো আলাদা কোনো ইস্যু না। করাপশন তো আমাদের আহ, একদম সোসাইটির ডিপে চলে গেছে। হ্যাঁ, এডুকেশনে যে করাপশন হয় এটা তো অন্যান্য সেক্টরেও হয় বলে, সব সেক্টরেই একই সাথে করাপশন হচ্ছে, এই কারণে এডুকেশনেও হচ্ছে। এটা সেপারেটলি চিন্তা করার কোনো সুযোগ নেই। এখন তুমি যদি করাপশনটাকে মানে এরকম ইন্টিগ্রেটেড ওয়েতে চিন্তা করো যে আমাদের সোসাইটিতে কেন করাপশন, তাহলে এর কারণগুলো তো আমরা কিছুতেই করতে পারি। কারণ হচ্ছে যে করাপশন আছে, কারণ লিমিটেড রিসোর্স আছে, পিপল এভাবে এডুকেটেড না। করাপশনটা যে আমাদের সোসাইটির জন্য খারাপ এভাবে তো কেউ হয়তো চিন্তা করে না, তারা তাৎক্ষণিক কিছু বেনিফিটের জন্য করাপশনটা করে। সেই করাপশনটা নিয়ে হয়তো সে নিজেও তেমন একটা বেনিফিটেড হয় না, কারণ সম্পদগুলো সে গঠন করে সে তো ভোগ করতে পারে না, কদিন পরে তো সে অসুস্থ হয়ে বা মারা যায়। তাহলে এত সম্পদ সে রেখে যাচ্ছে অথচ পাপটা নিয়ে সে চলে গেল, এটা যে একটা স্মার্ট ওয়ে না, এটা বোঝার মতো তো সেই লার্নিংটা তার লাগবে, সে লার্নিংটা হচ্ছে না, সে এডুকেশনটা এক্স্যাক্টলি, নাই, এই জন্য সে এক্স্যাক্টলি, করাপ্টেড হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। মানে স্মল অপরচুনিটি গুলোকে সে অ্যাভেল করতেছে। তো এডুকেশন যখন বাড়বে, প্রপার এডুকেশন যখন হবে, আমাদের নিউ জেনারেশন যখন তারা ওয়েল এডুকেটেড হবে, তারা আরো স্মার্ট থিঙ্কিং করতে পারবে, তারা করাপশন ছাড়াই যখন আরো বেশি ইনকাম করতে পারবে, তখন তো তাদের আর করাপশন করার দরকার হবে না। হ্যাঁ, ভেরি এবং গুড পয়েন্ট। আমাদের এখানে করাপশনটা কমে আসবে অবশ্যই যখন আমাদের এই ধরো যে ডেমোক্রেটিক প্রসেস রান করবে, গভর্নমেন্ট যখন মানে জনগণের যারা নির্বাচিত হবে এবং এটা যখন মাস্ট হবে যে আমাকে তো পরের বছর আবার জনগণের ম্যান্ডেট নিয়ে আসতে হবে, তখন তারা পিপল ওরিয়েন্টেড অ্যাক্টিভিটিতে যাবে। ওই আর গভর্নমেন্ট যখন করাপশন থেকে সরে আসবে, মাথা যখন সরে আসবে, তখন তো বাকি সবাই আলটিমেটলি করাপশন করতে পারবে না। সো এই ভেরি প্রসেসগুলো যখন চলবে তখন করাপশন কমে আসবে এবং এটা আমাদের দ্রুতই এগুলো অ্যাড্রেস করা উচিত। খুব দ্রুতই এই যে এখন একটা অপরচুনিটি তৈরি হয়েছে যে পলিটিক্যাল রিফর্ম, এই সময়গুলো সবাই যদি কমিটমেন্টে আসে যে পলিটিক্যাল পার্টিগুলো করাপশন করবে না, তাহলে যখন উঁচু লেভেলে করাপশনটা কমে যাবে তখন আচ্ছা, পলিটিক্যাল পার্টি এন্ড করাপশন নিয়ে আমরা অন্য আরেকদিন কথা বলবো। আজকে আচ্ছা, ঠিক আছে, আমি তোমার কথা মোটামুটি জিস্ট বুঝতে পারছি। এখন now I would like to come back, Mr. Ram, because we are running out of the time as well, because that would be the last question to Mr. Ram, then we will do the closing questions. Mr. Ram, I would like to ask you one more thing. You know, the examination and assessment reforms, do you think it's necessary in relation to Bangladesh, India, Nepal, or especially if you talk about Nepal? And also, is the current exam system promoting stress over learning to the students? I mean, a lot It of is promote. Yeah, yeah. it is promoting stressing, and there should be overall, and it should be adopted the new one. The students should be examined every day what they are learning. Not for doing the one day exam, it is not good at all. So everyday learning, they have to be evaluated, and they have to be put, this people has learned this much, and this is the best thing, and this is the bad thing. They have to put the report at last, rather than giving the one exam, which is not good at all. So that should be reformed. Mhm. Otherwise it is not going to be improved, the education system. The examination system is not very, very well at the moment. And do you think that parental and community involvement is necessary to uplift our education system in Nepal or in Bangladesh, in India? Yes, parents should also be involved, but the main problem is the education level. What is the education level they have got, and what things they want to see in the children. Parents should also go for the focus, but main focus is from the government side. I think the top level side at the moment. Yeah, The parent will go automatically later, but parents there, are there, there are a lot of corruptions in education system in either in Bangladesh or Nepal or any everywhere. South Asian Everywhere. countries. That is And no so, questions at all. so That if everywhere.
everywhere that is going to be happen, and once the political system is working properly, that will minimize. I think it is not even in China they kill the people, still they are having the corruption too many things. So corruption That is is true. never ending process. Yeah, our never-ending process. We talk about the ratio, our Yeah, percentage of yeah. corruption. So this is Yeah, the that is the thing. Yeah, it is minimized, and it is through the process of the education and the people's thinking, it will be minimized, but it is never stopping. But what we have seen in Nepal, I think it is the absolute corruption at the moment. Nobody can do anything without corruption. So this is the condition at the moment. there's the I don't know condition. about about the Bangladesh and India, but in my case, you have to have put something for doing anything. I just add one funny story. Funny story. Just I'll put it a little bit because I wanted to come here and I need to translate my certificate in English. So I went to board, which is the Jodhpur board, Alamgir. I went there with my dad. He was that guy. He was with a big beard. Yeah, Probably he was a top officer. He said that I need to give him money, and for yeah, there is a little mistake in my middle name, yeah, yeah, yeah. spelling. That is the And I common said I problem. cannot do that. And Yeah, he told your son is he thinks he's too much. We can't do anything, so we cannot change it. So there's the situation in our South Asian countries, which is very. everywhere it is the Yeah, same yeah. problem. But the education is the main goal that it should be, because if we want to compete with the 21st century, we don't have any other choice. But research-based education and learning-based, especially in the the good, we needed good teachers to develop our education system. Yeah, Now, yeah, that is. yeah. So. I would like to ask Mr. Alamgir, Alamgir, তোমারই জিজ্ঞেস করি, তুমি এখন যে কথাটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে, তুমি তো ন্যাশনাল স্কিলস ডেভেলপমেন্ট, এটা একটা প্রধান উপদেষ্টার দপ্তরের সাথে সংযুক্ত নতুন একটা আহ, আহ, প্রতিষ্ঠান না, ন্যাশনাল স্কিলস নতুন ডেভেলপমেন্ট। বলা যায় কয়েক বছর বছর হয়েছে এটা। মানে কিভাবে স্কিলস ডেভেলপ করা যায় জাতীয়ভাবে আমাদের দেশের মানুষের, না বাংলাদেশের মানুষের। সো তুমি এই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসো এবং এখানে তুমি ডাইরেক্টর স্কিলস কোঅর্ডিনেটর, রাইট? এম আই রাইট? ওকে, তোমরা কিভাবে কাজ করছো, কিভাবে স্কিলস ডেভেলপমেন্টের ক্ষেত্রে, এই যে যেহেতু তোমরা ঢাকা বেসড, বাংলাদেশে তো সারা বাংলাদেশে যে স্কিলস, কিভাবে তোমরা এটা কি তোমরা হান্ট করো, মানে অথবা তোমাদের ওয়ে অফ মেথডটা কি, যে কিভাবে তোমরা এটা করবা, অথবা তোমাদের প্ল্যানটা কি? আচ্ছা, এটা হচ্ছে কি, আমাদের স্কিলস অ্যাক্টিভিটিস তো সারা দেশে ইতিমধ্যেই প্রচলিত ছিল, অনেকদিন ধরেই তো বিভিন্ন সেক্টর বিভিন্নভাবে স্কিলস ডেভেলপমেন্টের কাজ করছে। এই আমাদের এই সংস্থাটার কাজ হচ্ছে এদের সবাইকে একটা ফ্রেমওয়ার্কে নিয়ে আসা যায় কিনা। আচ্ছা, বিভিন্ন সেক্টর বিভিন্ন প্রতিষ্ঠান একই ধরনের ট্রেনিং হয়তো বিভিন্ন রকম ভাবে দিচ্ছে, কোনো কমন ফ্রেমওয়ার্ক নেই। এরা হচ্ছে একটা কমন ফ্রেমওয়ার্কে নিয়ে আসার চেষ্টা করছে, এনে বিভিন্ন প্রতিষ্ঠানের এই ট্রেনিং অ্যাপ্রোচ এগুলোকে আপগ্রেড করা যায় কিভাবে, যেটা ইন্টারন্যাশনালি রিকগনাইজড হয়। সাপোজ তুমি আমাদের দেশে হয়তো তুমি পাবা, কোনো একটা ধরো যে কেয়ার গিভিং এর উপরেই ট্রেনিং পাবা বাংলাদেশে। এখন এই ট্রেনিং নিয়ে এখানে যে সার্টিফিকেটটা সে পাচ্ছে, এই সার্টিফিকেট তো তোমাকে বিদেশের কোনো দেশ রিকগনাইজ করবে না। কখন করবে? যদি তুমি তার স্ট্যান্ডার্ডটা অর্জন করতে পারো, তাই না? তাহলে হয়তো আমাদের সংস্থার কাজ হচ্ছে এই ট্রেনিং গুলার ওই স্ট্যান্ডার্ডটাকে নিয়ে যাওয়া, কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তৈরি করে। আমাদের এখানে বিভিন্ন ট্রেনিং এর অনেকগুলো অকুপেশন, 350-র মতো অকুপেশনের উপরে ইতিমধ্যে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তৈরি করা হয়েছে। এই অকুপেশন গুলোর উপরে এরকম কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড তৈরি করা এবং পরবর্তীতে আবার এখন সার্টিফাইও করছে এনএসডিএ, যেটা হবে কি ওই স্ট্যান্ডার্ডের ভিত্তিতে সার্টিফাই করা, যেন এটা বিদেশে রিকগনাইজড হয়। তাহলে কি হবে? আমাদের জনশক্তিগুলো বিদেশে স্কিল লেবার আকারে যেতে পারবে। এটা হচ্ছে একটা প্রাইম অবজেক্টিভ। এটা অনেক ইম্পর্টেন্ট একটা বিষয়। ওকে, আই এম নিয়ারলি ফিনিশিং।
সিঙ্গাপুর, সৌদি আরব, মালয়েশিয়া এবং এশিয়ান কিছু দেশ আমাদের এই সার্টিফিকেশনটাকে রিকগনাইজ করছে। এবং আমাদের এখন টার্গেট হচ্ছে ইউরোপ, অস্ট্রেলিয়ার দিকে যাওয়া, যেন ওই স্ট্যান্ডার্ড আমরা অর্জন করতে পারি। এবং তোমরা কি বাংলাদেশে বিভিন্ন যারা প্রতিষ্ঠানে ওইখানে কি তোমরা ভিজিটেও যাও, যে স্কিলসটা কিভাবে? তোমাদের তো ঢাকায় বসে তো আর সারা বাংলাদেশে এটা ই করা সম্ভব না। আমাদের এখানে কর্মকর্তারা সারা দেশের বিভিন্ন প্রতিষ্ঠান রেগুলার ভিজিট করে। আমরা যে স্ট্যান্ডার্ডটা দিয়েছি এবং যারা আমাদের অ্যাক্রিডিটেড, আমাদের নিবন্ধিত প্রতিষ্ঠান যারা, তারা এই স্ট্যান্ডার্ডটাকে মেনটেন করে কিনা, এটা করার জন্য, ভিজিট করে কিনা সেটা ইন্সপেকশন করার জন্য আমাদের কর্মকর্তারা প্রতি সপ্তাহে সারা দেশে, শনিবারটা সরকারি ছুটি থাকে 2 দিন, আমাদের অফিসে এই কর্মকর্তারা শনিবারটাকে উৎসর্গ করে দিচ্ছে। প্রতি শনিবারে সবাই ছুটে যায় সারা দেশের বিভিন্ন প্রান্তে, বিভিন্ন প্রতিষ্ঠান ভিজিট করে স্ট্যান্ডার্ডটা তারা মেনটেন করছে কিনা সেটা ভেরিফাই করার জন্য। Okay, thank you, Alamgir. I'm nearly finishing. So that would be the closing questions to both of you. I would like to ask Mr. Ram first. If you could implement one major reform in Nepal's education systems today, what would it be and why? Major reform, what that would be, in your opinion? In Nepal. In my opinion, the teachers' development program should be implemented, and the rural education should be supplemented by the government, by the urban private education sectors, taking some percentage of private education from the government, because the government has not enough fund. From the urban areas, you have got a lot of private institution. From there, you have to reform in the rural areas, and the facility, the new technology and should be implemented in the education system, and technical know-how should be the main focus for the study, and there should be the research-oriented study rather than going through the bookish knowledge. For that, first, the teachers should be well trained and well developed, and there must be a university for the teachers going for the schools. And they should learn. Important point. They should learn how to teach. How to teach in the university schools. For the teachers. We are blaming that students are failing. No, teachers are also failed. They have to pass they have to pass their exam first, and then they have to write that their students are failed. So first teachers should be passed, then students should be passed. That is the reason. I think that is the way. Such a valuable opinion from Mr. Ram, from you. I'm just noting down that there should be a university for teachers to educate them, and then they can come. Mr. Alamgir, if I could ask you same questions to you that I asked Mr. Ram, what it would be the major reform in Bangladesh education system? What, in your opinion? তুমি বাংলাই বলো, বেটার বাংলাতে যদি বলো। আচ্ছা, আমি মেজর বলতে মানে আমি a bunch of reforms রেফার করব, not a single reform. একটা রিফর্ম দিয়ে হবে না, বাঞ্চ অফ রিফর্ম। কয়েকটা জিনিস, যেরকম এটা হচ্ছে যে টিচারদের স্যালারি গ্রেডটাকে হায়ার করে দিতে হবে, এবং মেগা প্রজেক্ট নিতে হবে ফর ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, যেটা আমি ইতিমধ্যে বলেছি যে 50,000 থেকে 60,000 স্কুলের মডার্ন বিল্ডিং এবং স্পেস সহ, মডার্ন ফ্যাসিলিটিস সহ ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি করে দিতে হবে। থার্ডলি, টিচারদের জন্য মডার্ন ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে বিদেশে এবং দেশে। তবে মুখস্থ বিদ্যার যে তোমার এই যে মানে এক্সাম সিস্টেম, তোমার কি মনে হয় না এটা চেঞ্জ করার দরকার? যে স্টুডেন্টদেরকে আমরা মুখস্থ বিদ্যার এক্সাম সিস্টেম তো অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। মুখস্থ বিদ্যা তো চলতে পারবে না, এখন তো সেটা নাইও। এখন সেটা মনে করো যে কারিকুলামের বিষয়। কারিকুলাম তো ডেভেলপমেন্ট হবে, কারিকুলাম এবং অ্যাসেসমেন্ট কিরকম হবে, এটা তো যখন তোমার এই জিনিসগুলো চলে আসবে, তুমি যখন অডিও ভিজুয়াল দিয়ে স্টুডেন্টদেরকে সবকিছু দেখাবা, তখন তো তার আর মেমোরাইজ করার দরকারই পড়বে না, তার তো এটা আন্ডারস্ট্যান্ডিং এর মধ্যেই চলে আসবে। আর টিচার যখন ওয়েল ট্রেইনড হবে, টিচাররা তো এখন সেই ট্র্যাডিশনাল মেথডই আছে,
স্পেশালি প্রাইমারি সেকেন্ডারি স্কুলের টিচাররা, তারা যখন বিদেশে যে দেখে আসবে যে সেখানে কিভাবে মেথড হচ্ছে, তারা তো আর ওই মেমোরাইজেশনে যাবে না। So, Mr. Ram যেটা বললো, mandatory teacher training, which is very important in your view as well. I mean, ট্রেনিং তো অবশ্যই ম্যান্ডেটরি, এবং সেটা শুধু দেশে না, বিদেশ থেকে ট্রেনিং করে আনতে হবে। একাধিক ট্রেনিং, সাবজেক্ট বেস থাকবে, পেডাগজি, তার লাইফ আন্ডারস্ট্যান্ডিং এর উপরে ট্রেনিং। আরেকটা বিষয় আমি এখানে অ্যাড করি, যদি তোমার হাতে সময় থাকে, 30 সেকেন্ড। আচ্ছা, সময় আছে, বলো। আরো 2-3 মিনিট আমরা কথা বলতে পারবো। আমাদের দেশে যখন টিচার রিক্রুটমেন্ট হয়, হ্যাঁ, তাদের জন্য কিন্তু কোনো ম্যান্ডেটরি মানে প্রফেশনাল ট্রেনিং এর কোনো ম্যান্ডেটরি অপশন নাই। তারা স্ট্রেইট এডুকেশনাল কোয়ালিফিকেশন নিয়ে অ্যাপ্লাই করতে পারে, এবং টিচিং হয়ে গেলে তারা স্ট্রেইট টিচিং এ চলে যাচ্ছে। কিন্তু যদি এরকম হয় যে একজন টিচিং এর একটা পজিশনে অ্যাপ্লাই করার আগে তাকে একটা স্কিলস কোর্স করতে হবে, 3 মাসের একটা টিচিং লার্নিং এর উপরে বেসিক টেকনিক বেসড, হ্যাঁ, এরকম একটা যদি স্কিলস কোর্স আমাদের দেশে নাই, যদি থাকে, এবং সেটা যদি ম্যান্ডেটরি হয় কোনো টিচিং পজিশনের জন্য, তাহলে কিন্তু খুব ভালো হবে। সবাই এটা আমাদের যে ধরো যে টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট গুলো আছে সারা দেশে, যথেষ্ট পরিমাণ টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট আছে, তারা ইজিলি করতে পারবে। ধরো 3 মাসের একটা ট্রেনিং করালো, কেউ গ্রাজুয়েশন করার পরে, কোনো স্টুডেন্ট গ্রাজুয়েশন করার পরে সে যদি ইন্টারেস্টেড হয় যে সে টিচিং এ যাবে, তাহলে তাকে আগে ওই স্কিলস কোর্সটা করতে হবে, টিচিং স্কিলস কোর্স, যেটা 3 মাসের হবে হয়তো। সেখানে সে টিচিং এ একটা বাচ্চাকে, অল্প বয়সী বাচ্চাকে, ইয়াং লার্নার্সকে কিভাবে টিচিং দিতে হবে, এটা কিন্তু খুব ক্রুশিয়াল একটা থিং। এটা উইদাউট ট্রেনিং আমি যে বাচ্চাকে পড়ানো শুরু করলাম, এটা কিন্তু হওয়া উচিত, কারণ চাইল্ড সাইকোলজি কমপ্লিটলি ডিফারেন্ট। চাইল্ড সাইকোলজি তোমাকে বুঝতে হবে। হ্যাঁ, 3 মাস থেকে 6 মাসের একটা ট্রেনিং নিয়ে তারপরে যদি সে টিচিং এর জন্য অ্যাপ্লাই করে, এবং তারপরে সে কম্পিটিটিভ এর মাধ্যমে সে টিচিং এ আসলো, সে টিচিং এ গেল, তাহলে কিন্তু খুব ভালো হবে। এখন আমাদের দেশে হয় কি, টিচিং এসে চলে যায়, তারপর অন জব তার ট্রেনিং হয় কিছু, তাও খুব একটা বেশি না, মডার্ন ট্রেনিং না, কিন্তু ট্রেনিং হয়। কিন্তু এটা হয় সে 1 বছর 2 বছর 5 বছরের মধ্যে 1-2টা ট্রেনিং পায়। কিন্তু আগেই যদি এটা ম্যান্ডেটরি করে দেয় গভর্নমেন্ট, যে আগে তার স্কিল সার্টিফিকেট নিয়ে এসে অ্যাপ্লাই করতে হবে, তাহলে কিন্তু টিচিং এর একটা গুণগত মান পরিবর্তন হবে। That's a very important issue and advice. আলমগীর তুমি দিলা এবং মিস্টার রাম দিল। তো আমরা প্রায় শেষ করে এসেছি। ইম্পর্টেন্ট আজকের বিষয়টা, আলোচনার বিষয়টা এতটা ইম্পর্টেন্ট আমি মনে করি যে আমাদের দেশের প্রেক্ষিতে, আমাদের সমাজকে, আমাদের দেশকে, আমাদের রাষ্ট্র হিসেবে যদি মাথা উঁচু করে দাঁড়াইতে হয়, তাহলে আমাদের প্রাইমারি এডুকেশন এবং সেকেন্ডারি এডুকেশনটাকে কমপ্লিট রিফর্ম না করে আমাদের পক্ষে শুধুমাত্র ওই তোমার ইউনিভার্সিটিতে ইতিহাস, বাংলা, আমি কিন্তু সাবজেক্টগুলোকে আমি করছি না, বাট এই বিভিন্ন ধরনের সাবজেক্ট পড়াইলা কিন্তু আসলে এবং গোল্ডেন জিপিএ, জিপিএ 5 এগুলো পেয়ে সবাই যারা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছে না, তারা প্রাইভেট ইউনিভার্সিটিতে যাচ্ছে, বাবার টাকা আছে, কিন্তু আলটিমেটলি অবস্থা খুবই খারাপ, এডুকেশন সিস্টেমের অবস্থা। তো এটা থেকে উন্নতি করা জরুরি। আজকের আলোচনায় আমরা অনেকগুলো বেশ কিছু পয়েন্ট পেলাম, এবং আমাদের আলোচক দুইজন, অসংখ্য ধন্যবাদ। দুইজনই ব্যস্ত মানুষ। আলমগীর সুদূর ঢাকা থেকে জয়েন করেছে, আমাদের সাথে ছিল মিস্টার রাম। মিস্টার রামের অনেকগুলো ওপিনিয়ন এবং ভ্যালুয়েবল ওপিনিয়ন আমি নিলাম। সো thank you again, gentlemen. Thanks for being with us for this live program for the last 50 minutes, more than 50 minutes. It's a great honor and pleasure to have you both. Hopefully our audience will listen this program, because this is a vital thing for our society, for the South Asian, especially for Bangladesh and Nepal. So because we have got two gentlemen, one from Bangladesh, one from Nepal. I am from Bangladesh too. So this is for our vital interest. And I would like to thank all our audience who were listened to us, and also who commented on our live program. Thank you very much. See you soon. Thank you. Bye. Bye. Bye.